জ্বালানি সংকটের জন্য দায়ী নয় বর্তমান সরকার, সমাধানে লাগবে অন্তত 2 বছর, জানালেন অর্থমন্ত্রী। এলএনজি আমদানি করে জ্বালানি সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, তীব্র লোডশেডিংয়ের বিপাকে পোল্ট্রি খামারিরা। যে কোনো সময় নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা, লাইসেন্সহীন যান বন্ধে কঠোর হওয়ার তাগিদ। আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। এলএনজি টার্মিনালের ত্রুটি অনেকটা কাটলেও এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। কোথাও বন্ধ পাম্প, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্যাস মিলছে সামান্যই। ফলে চালকদের আয় যেমন কমছে, তেমনি সংকটে পড়ছেন সিএনজি স্টেশনের মালিকরাও। কক্সবাজারে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে কিছুটা বেড়েছে সরবরাহ, তবে পুরোপুরি স্বস্তি ফেরেনি সিএনজি স্টেশনগুলোতে। কয়েক ঘন্টা লাইনে থেকেও কোথাও কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। কিছু স্টেশন বন্ধ থাকায় চাপ পড়েছে চালু থাকাগুলোতে। মানে নিচেও 3 ঘন্টা সময় লাগে, তাও পাম্প আসলে গ্যাস পাওয়া যাওয়ার প্রেশার নাই। সারা রাত বৈশা থেকে 120 টাকার গ্যাস পাইছিলাম, এটা দিয়ে 2 টিপ মারছি, ওখানে আবার 2 ঘন্টা ধরে বই রয়েছি। সৈরাসার হাসিনার দেওয়ার পরেও তো গ্যাস পাইছি আমরা লাইনে, অভাব নাই গ্যাস। এখন গ্যাসটা গেল কোথায়? মহাখালী, তেজগাঁও, মিরপুর, শ্যামলী, গাবতলী সহ রাজধানীর সব এলাকার চিত্রটা কম বেশি একই রকম। চালকদের দাবি, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, তবে স্বাভাবিকভাবে গাড়ি চালানোর মতো গ্যাস এখনো মিলছে না। এই 50-60 টাকা গ্যাস দিয়ে ভাড়া মারুম না জমা দেবো নাকি সংসারের হাউস নিউম, এর মনে করেন বউ বাচ্চা লইয়া ঢাকা শহর থাকাটাই বেকার। আমরা না পাই প্রাইভেট সিএন মাইক্রো পাঁচ ট্রাক, হ্যাঁ সবাই আমরা কি করছি? তেলের সিরিয়ালে যদি কন্ট্রোল করতে পারে তাহলে গ্যাসেরটা কন্ট্রোল করতে পারে না কিসের জন্য? কন্টিনিউয়ার ভরে ভরে গ্যাসেডি কই যাইতেছে, বড় বড় কার্গো ভ্যান ভরে ভরে গ্যাসেডি কই যায় রাত 12টা 1টার পরে। পেট্রোবাংলা ও তিতাসের তথ্য বলছে, মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এখন পূর্ণ সক্ষমতায় দিনে 45 থেকে 50 কোটি ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ করছে। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল আংশিকভাবে যুক্ত করছে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস। এর ফলে এলএনজি সরবরাহ বেড়ে 82 থেকে 85 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে চট্টগ্রামের সংকট পুরোপুরি না কাটলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে গ্যাস সরবরাহ। রিফুয়েলিং স্টেশনগুলোতে কমে এসেছে অপেক্ষার প্রহর। গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার লাইনও কিছুটা কমেছে, কেননা আগের চেয়ে বেড়েছে গ্যাসের চাপ, বেড়েছে সরবরাহ। তবে বিদ্যুতের লোডশেডিংয়ে বিড়ম্বনা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় মহেশখালীর মাতার বাড়িতে 2টি ভাসমান টার্মিনালের একটি থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় এবং সচল হওয়া টার্মিনালটি থেকে সরবরাহ বাড়তে থাকায় পাল্টাচ্ছে গ্যাস পরিস্থিতি। চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাস সরবরাহ। আবাসিক পর্যায়ে কিছুটা উন্নতি হলেও জেলার 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর কারখানা সহ বাণিজ্যিক পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ ও চাপ মিলছে না, তাই ভোগান্তি পুরোপুরি কমেনি। এদিকে 4 দিন পর গ্যাস সরবরাহ শুরু হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ফিলিং স্টেশনগুলোয়। গ্যাসের স্বাভাবিক চাপ বৃদ্ধি ও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই মাত্র 4 দিন পরে আজকে গ্যাস সীমিত গ্যাস পাইছি, কোনো মতে বাড়িতে যাওয়ার গ্যাস পাইছি। প্রেশার থাকে 200, প্রেশার পাইছি 100, কোনো মতে চলতে পারবার। কিন্তু ঢাকা যাওয়ার পথে যাইতেছে 100 প্রেশার নিয়ে, ঢাকা ঢোকার আগে গ্যাস শেষ হয়ে যাবে। সারা লাইট তো ঘুমা করলাম, সেটা অন পর্যন্ত গ্যাস দেয় না। তো যতটুকু প্রেশার পাওয়ার কথা আমরা ওইভাবে প্রেশার পাচ্ছি না। তো সকালবেলা আমাদের ইঞ্জিনও কয়েকবার বন্ধ হয়েছে, তো আমাদের যেখানে দরকার 15 PSI আমরা সেখানে 1-2 PSI পাচ্ছি। জ্বালানি সংকট সমাধানে আরও অন্তত 2 বছর সময় লাগবে। আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে এই কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। চলমান জ্বালানি সংকটে স্থবির দেশের শিল্প কারখানার উৎপাদন, গ্যাসের অভাবে বিপর্যস্ত জনজীবনও। সমস্যা সমাধানে সরকারের তরফ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও আদতে চিত্রটা পুরো উল্টো, যা এবার উঠে এলো অর্থমন্ত্রীর বক্তব্যে।
সাফ জানিয়ে দিলেন শীঘ্রই স্বাভাবিক হচ্ছে না গ্যাসের সরবরাহ, আর এর জন্য বিগত সরকারের দুর্নীতি আর ব্যর্থতার ওপর দায় চাপালেন তিনি। সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ থেকে বের হতে সময় লাগতে পারে অন্তত 2 বছর। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. And without power and gas, you are talking about the economy which really cannot go forward. আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, বিনিয়োগ এবং বাণিজ্যকে সহজ করতে নিয়ন্ত্রণ কমানো এবং আর্থিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এ সময় কর কাঠামো সংস্কার, ইন্স্যুরেন্স, এআই, ডিজিটাল সার্ভিস সহ বিভিন্ন খাতে আগামী 5 বছরে দেশে $5 বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ আনা সম্ভব বলে জানান অ্যামচাম সভাপতি। AmCham stands ready to remain a constructive and a long-term partner in that journey to help translate reform into confidence, confidence into investment, and investment into jobs, technology exports, and sustainable economic growth. The reforms that Americans have been asking for years and years and years. And in that meeting they said, with this new government, we have seen them done within 2 months. In 2 months. This is coming from them, it's not what I am saying. সীমাহীন লুটপাটের কারণে ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে ওঠা অন্যতম চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। Delegation is visiting Bangladesh now. শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে কমেছে শিল্প কারখানার উৎপাদন, তাই কারখানা আধুনিকায়নের পাশাপাশি গ্যাসের উপর নির্ভরতা কমে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। এ সময় জ্বালানি সংকট আরও 1 দশক থাকার আশঙ্কার কথা উঠে আসে আলোচনায়। গ্যাস ও বিদ্যুৎ সংকটে বন্ধ অনেক কারখানা, কমেছে উৎপাদন, ডিজেলের উপর নির্ভরশীলতায় বেড়েছে ব্যয়। সবচেয়ে বেশি সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামের শিল্প কারখানা। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে 350 তৈরি পোশাক কারখানায় সমীক্ষা চালিয়েছে সিপিডি। এতে কারখানা আধুনিকায়নের পাশাপাশি গ্যাসের নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। ছোট কারখানায় জ্বালানি সাশ্রয়ের সুযোগ সবচেয়ে বেশি, 57.3%। বড় কারখানায় 6.9%। তবে জ্বালানি সাশ্রয়ী মেশিন প্রতিস্থাপনে প্রয়োজন হতে পারে 13,209 কোটি টাকা। এর 70.9% ব্যয় বড় কারখানায়। আমরা চাইবি যে অনতিবিলম্বে একটি কমিটি করে 3 দিনের ভিতরে এই সমস্ত কমিটিগুলো বসে যে যে জায়গাগুলোতে যে সমস্যাগুলো অন ডেস্কে ইনফ্রন্ট মিডিয়ার সামনে সেই সিদ্ধান্তগুলো জানানো এবং সেইগুলো প্রয়োগগুলো নিশ্চিত করা। নবায়নযোগ্য জ্বালানিতে বিশ্ব এগুলেও পিছিয়ে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, নীতি সহায়তার ঘাটতি ও সরকারের অসহযোগিতা এর প্রভাব পড়ছে রপ্তানি বাণিজ্যে। বাজেট বক্তব্য দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স দিব না। সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে? বিএনবিসি টু কারেকশন করলে কিন্তু আমাদের রুফটপ পুরোটা ভরতে পারি, মানে এটা কোনো কিছুই না। কোনো কারণ ছাড়া আমাদের বিএনবিসি কারেকশনটা দেরি হচ্ছে। আমাদের কোনো ফায়ার কোড নাই, আমাদের ওন কোড থাকলেই হয়। কোনো কিছু নাই দেখে আমাদের এত ঝামেলা। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়। এই সংকট আরো 1 দশক থাকার আশঙ্কার কথা উঠে আসে আলোচনায়। 90% সিলিং ফ্যান এখনো এনার্জি এফিশিয়েন্ট না। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। তীব্র লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের পোল্ট্রি খামারিরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় খামার সচল রাখতে ব্যবহার করতে হচ্ছে জেনারেটর। এতে বাড়ছে ডিজেল খরচ আর তার প্রভাব পড়ছে মুরগির উৎপাদন ব্যয়। বড় খামারিরা কিছুটা সামাল দিতে পারলেও সবচেয়ে বেশি চাপে পড়েছেন প্রান্তিক খামারিরা। তীব্র তাপ প্রবাহের সাথে দিনে রাতে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, এতে বিপর্যস্ত অবস্থায় নেত্রকোনা জেলার বেশিরভাগ খামার। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, জেলার বাণিজ্যিক খামারের সংখ্যা 1076টি, রয়েছে প্রায় 18,000 ছোট বড় প্রান্তিক খামার। খামারিরা জানান, অব্যাহত লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় ব্রয়লার ও লেয়ার মুরগির খাদ্য ও নিরাপদ সরবরাহ। বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবহারে বাড়ছে উৎপাদন খরচ। রোদ্দুর থাকে, গরম থাকে, তখন তো আমাদের ফ্যান চলে না।
ফ্যান যেহেতু চলে না, তাহলে তো আমাদের মুরগি ক্ষতি হয়। লোডশেডিং যদি আরো বাড়ে তাহলে আমরা এই ব্যবসায় বন্ধ করে দিতে হবে। বিদ্যুৎ না থাকলে তোমার যে পোলট্রি মনে করেন যে সেকেন্ডে মরতেছে। ঘন ঘন লোডশেডিং এর কারণে আমাদের মুরগির ভীষণ সমস্যা দেখা যেতেছে, মুরগি গরমে মারা যায়। পরিস্থিতির উন্নতি না হলে সংকট আরও বাড়বে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। চেষ্টা করি ম্যাক্সিমাম পর্যায়ক্রমে যাতে কোনো একটা ফিডার বেশি বিদ্যুৎ পায়, কোনো একটা কম পায়, এরকম যেন না হয়, পর্যায়ক্রমে লোডশেডিংটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। তাপদাহের ক্ষেত্রে বিদ্যুৎ যদি না থাকে তখন হিট স্ট্রোকের মুখোমুখি হতে পারে। যদি আমরা প্রাকৃতিক উপায়ে কোনো বাতাসের ব্যবস্থা করতে পারি, ঠান্ডার ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা এ থেকে রক্ষা পাবে। একই অবস্থা জয়পুরহাটেরও। লোডশেডিং মোকাবিলায় জেনারেটরই এখন খামারিদের প্রধান ভরসা। এতে পকেট থেকে যাচ্ছে বাড়তি টাকা। তীব্র লোডশেডিংয়ে বাধ্য হয়ে অনেক খামারি আগেই মুরগি বিক্রি করে দিচ্ছেন, কেউ বা বন্ধ করে দিচ্ছেন খামারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলতি বছরে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আছে, সচিবালয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করাকে সরকার গুরুত্ব দিচ্ছে। অভিযোগ করেন, আগের সরকার 18 বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। আর চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হলে মৎস্য খাতে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের কাটিয়াদিতে মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সারা দেশের 14 ব্যক্তিকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন তারেক রহমান। জানান, দেশে 16 লাখ নারী ও 2 কোটি মানুষ মৎস্য খাতের উপর নির্ভরশীল। এ সময় মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে পাকুন্দিয়ায় জনসভায় চলমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন সরকার প্রধান। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দেওয়া হবে। দেশের সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে সরকার। দুপুরে বরিশালে এক অনুষ্ঠানে এমনটা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই ধরনের নানান রকম একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। রাজধানীর প্রধান সড়ক ও অলিগলিতে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে যানজট ও দুর্ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে এসব অবৈধ লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, DCCI ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্স নবায়ন সেবা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। সভায় DSCCর প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, রাজস্ব ব্যবস্থাপনা শৃঙ্খলা আনা এবং অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সহায়তায় আমরা সংখ্যা নির্ধারণ করব, হকার কতগুলো হবে, আজকে রিক্সা কতগুলো হবে, সেই অনুযায়ী তাদেরকে আমরা লাইসেন্স দেব। আমাদের লক্ষ্য শুধু তাৎক্ষণিকভাবে ট্রেড লাইসেন্স নবায়ন সহায়তা করা নয়, বরং ভবিষ্যতে ব্যবসায়ীরা যেন সহজে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেরাই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সেই সক্ষমতা তৈরি করা।
ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের সভাপতিত্বে বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সড়ক ও ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও সিলেট বিভাগীয় কমিশনার, প্রকল্প পরিচালক, নরসিংদীর জেলা প্রশাসক সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গেল 1 আগস্ট ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণের দুর্নীতির আদ্যোপান্ত নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল 24। এতে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনারের সিন্ডিকেট কিভাবে জড়িত সেটা উঠে আসে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা জানিয়েছেন। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গেল 3 সপ্তাহে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং নৌপথের মানচিত্র নিয়ে দুই দেশ একমত হয়েছে। জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষের অংশগ্রহণে এই পরিকল্পনা তৈরি করা হয়। দাবি করেন, ইরান ওমানের এই সমঝোতা 2 উপকূলীয় দেশের একটি স্বাধীন চুক্তি, যার লক্ষ্য হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং 2 দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।